গুমের শিকার মানুষদের পরিবারের সাথে একটা অনুষ্ঠানে জনাব তারেক রহমানের একটা বক্তব্য, যেখানে তিনি তার দল গুপ্তসুপ্ত বেশ ধারণ করেন এই ধরনের একটা মন্তব্য করেছেন, সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। এবং বলা বাহুল্য, গুপ্তসুপ্ত বলতে তিনি যাদেরকে ইন্ডিকেট করছেন তারা মাঠে নেমে গেছেন, তারা বিষোদ্গার শুরু করেছেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই তারা এটা করবেন, করার কথাই, তাদেরকে আমরা চিনি। তারা কি করেন, কিভাবে রিয়্যাক্ট করেন, এগুলো আমাদের খুবই জানা ব্যাপার। আমরা এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই, এবং তার চাইতেও জরুরি ব্যাপার, সেটা আমি জনাব তারেক রহমান আশা করি এই ব্যাপারে সচেতন আছেন। এই যে গুপ্তসুপ্ত, এরা বিএনপির ভেতরেও প্রচুর পরিমাণে আছে বলে আমি বিশ্বাস করি, আমি অনেকদিন থেকে বলছি, এবং তার দল এই ব্যাপারে কতটা সতর্ক সেটা নিয়েও কথা বলতে চাই। তিনি আসলে কি বলেছিলেন সেটা একটু পড়ি। তিনি বলছেন, বিএনপির আপসহীন ভূমিকার কারণে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে এই দলকে দমিয়ে রাখা সম্ভব হবে না। তিনি বলছেন, কোট আনকোট করছি, দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তিমিত হয়েছে, কিংবা আন্দোলন কখনো তুঙ্গে উঠেছে, এবং এই আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম, খুন, অপহরণ, মিথ্যা মামলার হয়রানি নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরও তীব্রতর করার প্রতিজ্ঞায় শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কৌশলের নামে, এই জায়গায় এটাই সেই বাক্য, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। গুপ্ত বা সুপ্ত হওয়া বলতে যেটা ইন্ডিকেট করা হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, গুপ্ত বা সুপ্ত কেউ হতে পারে প্রচুর টর্চারের মধ্যে গিয়ে, কিন্তু গুপ্ত সুপ্ত হয়ে জামাত বা শিবির যা করেছে এটা ন্যাক্কারজনক, এটা নিন্দনীয়। এটা নিয়ে ইনফ্যাক্ট আমরা অনেক আগে থেকে কথা বলছি। বিএনপি গত 15 বছর শেষ দিন পর্যন্ত, শুরু থেকে শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছে। আমি প্রায় বলি, সরকার বিরোধী আন্দোলনে জামাতের আসলে তেমন একটা গুরুত্ব ছিল না। শেষে গণ অভ্যুত্থানে তাদের কিছুটা ভূমিকা আছে, সেটা দিয়েই তারা এখন অনেক কিছু পেয়ে যাবে বলে আলাপ তুলছে, কিন্তু আসলে তাদের খুব বড় ভূমিকা ছিল না। আই রিপিট দ্যাট, 13-14 ওই যখন যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের বিচারের কাজ শুরু হয়, যখন জামাতের সর্বোচ্চ নেতাদেরকে বিচারের আওতায় আনা হয়, এই বিচারের প্রসেসটা নিশ্চিতভাবে প্রহসনমূলক ছিল, কিন্তু তারা এইসব অপরাধ করেননি সেটা আমি বিশ্বাস করি না। এদের অনেকের বিরুদ্ধেই খুবই বিশ্বাসযোগ্য অভিযোগ ছিল, যেগুলো এই প্রসিডিউরাল ভুলের কারণে এখন তারা এই গলাবাজি করতে পারছেন। যাই হোক, তাদের যখন ফাঁসির মুখোমুখি তখন তারা খুবই আন্দোলনে ছিলেন। এটা 14 সালের নির্বাচনের আগে এবং এরপরে 15 সালেও যখন হয়েছিল, যখন তাদের ফাঁসি হয়ে গেল, এরপর আসলে জামায়াত আর মাঠে ছিল না, তারা তখন গুপ্তসুপ্ত হয়ে গেছে। এই যে বলছি গুপ্তসুপ্ত হয়ে গেছে, এটাও একটা রকম হতে পারতো। মানে কেউ যখন দেখছেন যে আমি নামে রাজনীতি করতে পারছি না, বা জামাত শিবির নাম তুললেই যে কোনো কিছু করে ফেলা যায়, ইয়াস, ওই পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তো তখন কেউ একজন, এটা হতে পারতো যে তিনি মানে রাজনীতি করছেন না, অন্তত কোনো শিবির নামে কোনো রাজনীতি করছেন না, জামায়াত নামে করছেন না, তিনি অন্য কোনো সংগঠনের নামে তিনি আসছেন, সেটাও হতে পারতো। একটা সংগঠন যখন প্রচণ্ড রকম টর্চার হয়, সেটা হওয়া সম্ভব ছিল। সমস্যা হচ্ছে, তারা আওয়ামী লীগে ঢুকেছিলেন, ছাত্রলীগে ঢুকেছিলেন, ঢুকে ছাত্রলীগের সাথে থেকে আরও বেশি আওয়ামী লীগ বা ছাত্রলীগ হয়ে বিএনপি বা অন্যদের উপরে টর্চার চালিয়েছেন। এটা বিভৎসতা, এটা নোংরামি। এই সোকল্ড কৌশল কোনোভাবেই আমরা নিতে পারি না। এই কৌশল কোনোভাবে আমরা ন্যূনতম নৈতিকতার সাথে, বা এর মধ্যে ন্যূনতম নৈতিকতার রেশ আছে, সেটা আমরা মনে করতে চাই না, এটা আমরা বিশ্বাসই করি না। এই জায়গাটাই হয়েছে মূল সমস্যা। সো গুপ্তসুপ্ত কৌশলের নামে হওয়া যাবে, কেউ আওয়াজ তোলার চেষ্টা করছে, না, যাবে না। আওয়ামী লীগ ছাত্রলীগ হওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ ছাত্রলীগ না হয়েও অনেকেই টিকে থাকতে পেরেছিল। হ্যাঁ, ছাত্রদল সে সাহস দেখিয়েছে, সেটার মাসুল বিভিন্ন ছাত্র সংগঠন নির্বাচনেও দেখিয়েছে, কারণ তারা যখন ছাত্রদল নামে নির্বাচন করতে গেছে, তাদেরকে ক্যাম্পাস থেকে এলিমিনেট করে ফেলা হয়েছে, কিন্তু সে তার জায়গা থেকে সরে আসেনি। আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি, কারণ জামায়াতের এই যে নিজকে লুকিয়ে ফেলে গুপ্ত বা সুপ্ত হওয়ার প্রবণতা আমাদের রাজনীতিতে এক বিভৎস সংকট তৈরি করেছে। যেটার কথা বলছিলাম, জনাব তারেক রহমান কি তার দলের ব্যাপারে সতর্ক? এটা খুব জরুরি প্রশ্ন। আমি বেশ কিছুদিন থেকে বলছি, এবং আমি বিশ্বাস করি বিএনপির ভেতরে প্রচুর, জামাতের ছাত্রদলের ভেতরে প্রচুর শিবিরের লোক আছে। এটাই ছাত্র শিবির এবং জামাত ইসলামের রাজনীতি। ফলে তিনি হয়তো টেরও পাচ্ছেন না কারা জামাত কারা শিবির। তাকে এটা খুব দ্রুত, অন্তত এখন হয়তো অতটা মনোযোগ দেওয়ার সময় নেই, কারণ এখন তিনি নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। তার যেটা জরুরি সেটা হচ্ছে তাকে
এদেরকে খুঁজে বের করতে হবে নির্বাচনের পরপর। বিএনপিকে ডোবানোর জন্য এরাই সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। আমি শিওর বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আই রিপিট, এই গুপ্ত সুপ্ত জামাত এবং শিবির যারা সেখানে আছে তারা অনেককে অনেকভাবে আরও নতুন করে ডেকে রিক্রুট করারও চেষ্টা করছে। এটা করে যাবেন তারা, এবং তারা তাদের ভেতরে বসে বিএনপিকে চেষ্টা করবেন তার মধ্যপন্থা থেকে সরিয়ে জামাতিদের প্রতি সিম্পাথাইজ করে তোলা। এবং শুধু সেটা না, জামাতের তো শুধু জামাতের প্রতি সিম্পাথাইজ, তাদের অন্যান্য এজেন্ডা আছে, সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা, মানুষকে ঢোকানো যাতে তারা ধীরে ধীরে এম্পাওয়ার্ড হয়ে ওঠে। আর আওয়ামী লীগে ঢোকা যতটা তুলনামূলকভাবে কঠিন ছিল, বিএনপিতে ঢোকা সহজ। দীর্ঘদিন থেকে তারা এলাই ছিল, সো তখন থেকে বহু মানুষ ঢুকে আছে। এবং আমি বিশ্বাস করি বিএনপিতে অনেক আগে থেকেই জামাতিরা ঢুকে আছে, যারা বিএনপি বলেই, সাচ্চা বিএনপি বলেই সবাই চেনে, এবং তারা মৃত্যু পর্যন্তই বিএনপিতে থাকবে, কিন্তু কাজ করবে জামাতের। এটা আমি বিশ্বাস করি। আমাকে কেউ ভুল মনে করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি। কিন্তু আমি ওই প্রমাণ আসলে ধরে ধরে দিতে পারছি না, কারণ আমি তাদের কৌশল থেকে বলছি। একটা কথা মনে রাখতে হবে, জামাতের এই মুনাফেকির রাজনীতি, এটা মুনাফেকির রাজনীতি। এটা রাজনীতি কিনা আদৌ এই প্রশ্ন আছে, এটা স্রেফ মুনাফেকি। এতে রাজনীতিতে মারাত্মক রকম আস্থা বা বিশ্বাসের সংকট তৈরি হয়ে গেছে। মানে এখন ব্যাপারটা এইরকম দাঁড়াবে যে আমি কার সাথে কথা বলছি, তাকে আমি যা মনে করছি তিনি আদতে কি তা? আমি আমার ভেতর থেকে আমার যে চিন্তা আছে সেটা যখন বলতে যাই, তখন যদি এই আশঙ্কা থাকে উনি কি জামাত, উনি কি শিবির, আমাদের কথা বলার চিন্তাই নষ্ট হয়ে যাবে। শুধু এইভাবে না, আরও মানে ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে না, এর বাইরেও তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে নিজকে ডিসগাইজ করে কাজ করে গেছেন। এই ট্রাস্টের সংকটটা তৈরি হয়ে গেল। আমি গুপ্তসুপ্ত রাজনীতিকে ঘৃণা করি আসলে এই কারণে, কারণ এটা আমাদের ন্যূনতম আস্থার জায়গাটা নষ্ট করেছে। কেউ যেন আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামায়াত করুক, শিবির করুক, সে তার পরিচয় যখন করে, আমি যখন তাকে চিনি তখন তার সাথে এনগেজ করা, তাকে প্রয়োজনে তার সাথে ফাইট করা অনেক সহজ হয়ে যায়। কিন্তু তখন যখন তাকে চেনা যায় না, তখন এটা বিপদ তৈরি করে। আমি এই আস্থাটা নষ্ট করার জন্য তাদের এই গুপ্তসুপ্ত রাজনীতিকে দায়ী করি। তারা দীর্ঘকালীন তাদের ইতিহাস আছে, তারা অনেক সময় নিষিদ্ধ ছিল, তাই তাদের গুপ্তসুপ্ত থাকতে হয়েছে। বাট আই রিপিট, আপনি শত্রুর জায়গায় গিয়ে শত্রুর হয়ে আবার আপনি শত্রু মারা, যারা প্রকৃত অর্থে লড়াইতে আছে, বিএনপি জামাত, মানে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে জামাত বা ছাত্র শিবির চড়া হয়েছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের হয়ে, এটা বিভৎসতা, এটা বর্বরতা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুতরাং যারা কৌশলের নামে এগুলো দেখানোর চেষ্টা করছেন, তারা অযৌক্তিক কথা বলছেন, এবং তারা বিএনপিরও কে কোন সময় কী করেছে না করেছে সেগুলো নিয়ে কথা বলছেন। এমনকি জনাব তারেক রহমান যে বিদেশে যেতে বাধ্য হয়েছেন সেটা নিয়ে আলাপ করছেন। একটা মানুষকে অকল্পনীয় রকম টর্চার করে তাকে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটাকে তুলনা করছেন এই গুপ্তসুপ্ত হওয়ার সাথে। মানে খুবই হাস্যকর। এর মাধ্যমেই আমরা বুঝতে পারি আসলে তাদের মানসিকতাটা কি। আমরা ভুলে যাব না জামাত শিবির, ছাত্র শিবির বিশেষ করে জনাব তারেক রহমানের বিরুদ্ধে অকল্পনীয় রকম কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যেটা কেউ কখনো করেনি, এত নোংরামো কেউ কখনো করেনি, তারা করছেন। এবং সবই এক ধরনের কৌশলের নামে, আবার এগুলো সবই ইসলাম প্রচার বা ইসলাম প্রতিষ্ঠার নামে তারা করছেন। বটম লাইন, নির্বাচনের জাস্ট পরপরই জনাব তারেক রহমানের অন্যতম প্রধান কাজ হবে, রাষ্ট্রের ক্ষেত্রে তো তার গুরুত্বপূর্ণ কাজ, আমি ওনাকে প্রধানমন্ত্রী ধরেই কথা বলছি, আমি যদি কিন্তু রাখছি না, খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তার সামনে আছে রাষ্ট্র পরিচালনায়, সেগুলো তো তিনি খুব মন দিয়ে করবেনই। একই সাথে সংগঠনের ক্ষেত্রে খুব দ্রুত তার দলের ভেতরে গুপ্তসুপ্তরা যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে বহিষ্কার করা। এই শুদ্ধি অভিযান যদি বিএনপি না চালায়,